ফের উত্তপ্ত হলো ভারত ও বাংলাদেশ সীমান্ত। একেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর বাংলাদেশের পক্ষ থেকে একাধিক আর্তনাদ আমরা শুনতে পাচ্ছিলাম। তারা আতঙ্কিত বোধ করছিলেন যে ভারত হয়তো সব রোহিঙ্গা অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করে তাদের দেশে পাঠিয়ে দেবে। এমনকি বাংলাদেশের পার্লামেন্ট এ বিষয়ে উত্তপ্ত হয়ে ওঠে দিন তিনেক আগে। আর এরপর সীমান্তে বিএসএফ এমন এক পদক্ষেপ নিল যাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো অবস্থাতেই বাংলাদেশকে এই মুহূর্তে কোনো রকম সুযোগ দিতে নারাজ ভারত সরকার। কি হলো পুরো পরিস্থিতিটি আজকে এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব যে ভারত ও বাংলাদেশের সীমান্ত ঠিক কোন জায়গায় যাচ্ছে এবং কেনই বা সীমান্ত পার্শ্ববর্তী জায়গায় যেখানে বাংলাদেশের নির্বাচনে জামাত জিতেছে তাদের ঘুম উড়িয়ে দিচ্ছে ভারতের সেনাবাহিনী। দেখুন, যে তথ্য কালকে সামনে আসে সেখানে বলা হয় ত্রিপুরা এবং ভারত মানে ত্রিপুরা এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা সেখানে অবৈধ বাংলাদেশিরা রাতের অন্ধকারে ভারতবর্ষে কিছু পাচার করার চেষ্টা করছিলেন এবং সেই পাচার করার সময় বিএসএফ প্রাথমিকভাবে তাদের নিষেধ করেন, কিন্তু কোনো অবস্থাতেই তারা এই পাচার বন্ধ করতে রাজি হননি। এরপর বিএসএফ এখানে একটা ট্র্যাপ সৃষ্টি করেন। তারা প্রাথমিকভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করেনি, অপেক্ষা করা হচ্ছিল যে তারা কখন ভারতের সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকবে, অর্থাৎ ত্রিপুরাতে ঢুকবে, এবং যখন তারা ত্রিপুরাতে ঢুকে যায় তখন বিএসএফ তাদেরকে কিন্তু ঘিরে ফেলে। এরপর গুলি চালানো হয় বিএসএফ এর পক্ষ থেকে। দুজন বাংলাদেশি মারা যান, খতম হয়ে যান, কিন্তু 23 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন বা ভর্তি আছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, এই অবৈধ বাংলাদেশিদের গ্রুপ কিন্তু ফের তৎপর হয়ে উঠেছে এবং বিএসএফ কিন্তু কোনো অবস্থাতে এদের কোনো রকম সুযোগ দিচ্ছে না। যে তথ্য আরো ডিটেইলিং আমাদের সামনে এসেছে সেখানে বলা হচ্ছে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বাংলাদেশের দিকে ত্রিপুরার সিপাহীজলা জেলায়, এবং একটি নির্দিষ্ট সীমান্ত আছে যার নাম পাথারিদার সীমান্ত। এই পার্টিকুলার জায়গায় 10 নম্বর বা 101 নম্বর যে গেট আছে সেই 101 নম্বর গেটের কাছে এই ঘটনাটি ঘটে এবং প্রাথমিকভাবে এই অবৈধ পাচারকারীদের আটকানোর চেষ্টা বিএসএফ করলেও পরবর্তীকালে বিএসএফ তাদেরকে ঘিরে ফেলে। পাল্টা আঘাত কিন্তু বিএসএফ এর উপরেও এই পাচারকারীরা করে এবং বিএসএফ তৎক্ষণাৎ গুলি চালায়, যেই গুলিতে প্রাথমিকভাবে দুজন কিন্তু এখন অবধি মারা গেছে। একজনের নাম নবীন হোসেল যার বয়স 45, অন্যজনের নাম মুসালিম মিয়া যার বয়স 20। দেখুন, এখানে বয়স একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। কেন আমি বলছি, কেন এই উগ্রবাদের বিরোধিতা আমি বারবার করি? 20 বছর বয়সের একজন তরুণ বিএসএফ এর গুলিতে মারা গেল, এটা হয়তো ভবিতব্য ছিল, কিন্তু যে অবৈধ বাংলাদেশিরা তাদের এই গ্রুপে 20 বছরের এক ছেলেকে এই অবৈধ কাজ করার জন্য সামিল করেছে, আজকে দোস্ত অনেক বেশি তাদের। শুধুমাত্র ইসলামিক এক জেহাদিপনা তাদের মানসিকতায় ঢুকিয়ে দেওয়া, ভারত তাদের শত্রু এই বিশ্বাস ছোটবেলা থেকে তাদের ভিতরে বপন করা, এবং অবশেষে এই ইসলামিক যে উগ্রতা তার সাহায্য নিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা। এবং সেই চেষ্টায় কাকে ইনভলভ করা হচ্ছে? এক 20 বছরের সদ্য তরুণ যুবককে, যার হয়তো গোটা জীবনটা দেখা বাকি ছিল। এবং এই ঘটনা আজকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা আমাদের চ্যানেল ফলো করেন বিভিন্ন জিওপলিটিক্যাল রিজনের জন্য, আমি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছি তারা কিন্তু 18 থেকে 26 এই এজ গ্রুপটাকে টার্গেট করে, কারণ এদের বোঝানো সহজ এবং সে দেশে মাদ্রাসায় এই ভারত বিরোধিতা তাদের ভিতরে পড়াশোনার আড়ালে ঢুকিয়ে দেওয়া হয়। আজকে এগুলো কিন্তু তারই রেজাল্ট, আজকে সামনে ফিল্ডে তারই কিন্তু রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের ধাজনগর জেলায় এই ঘটনা ঘটেছে এবং এদের বসবাস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএফ বিজিবির হাতে তাদের এই যে মৃতদেহ সেই মৃতদেহ কিন্তু নির্দিষ্ট পদ্ধতি মেনে ফিরিয়ে দিয়েছে এবং বিজেপি কিন্তু কোনো অবস্থাতেই অফিসিয়াল কোনো কমপ্লেনও লঞ্চ করেনি। ফলে একটা জিনিস পরিষ্কার, বিজেপি তাদেরও ব্যর্থতা কিন্তু মেনে নিচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারা কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, এবং আজকে এর জন্য আমি আপনাদের একটি অ্যাপের সঙ্গে পরিচয় করাবো যার নাম মার্কেট উলফ। এই মার্কেট উলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং এখানে মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে আপনারা ট্রেডিং জার্নি আপনাদের শুরু করতে পারেন। এবার আপনাদের দেখাবো এই অ্যাপকে ঠিক কিভাবে ব্যবহার করা যায়। দেখুন, প্রথমে আমি এই অ্যাপকে ওপেন করলাম।
পরবর্তীকালে পিন নাম্বার দিয়ে লগ ইন করলাম এবং এই মার্কেটুলস অ্যাপে এবার একটি ফিচার্স দেখা গেল যার নাম ফলো ট্রেন্ড। এবার এই ফিচার্স আমাদের রিয়েল টাইম মার্কেটের ডাটা দেয় যেগুলো খুব প্রফিটেবল। পরবর্তীকালে এই ফলো ট্রেন্ড অপশনকে ক্লিক করে আমি এখানে ইনস্ট্রুমেন্ট চার্ট এবং ট্রেড ডিটেলস দেখে এই পুরো বিষয়টির ট্রেড স্টার্ট করে দিলাম ইনস্ট্যান্টলি। পরবর্তীকালে এখান থেকে মনিটর করলাম এবং এইখানে লাইভ ট্রেডের যাবতীয় আপডেট কিন্তু দেখা যেতে পারে। ফলে আপনারা খুব অল্প অ্যামাউন্ট দিয়ে এইভাবেই মার্কেটুলস কাজে লাগিয়ে আপনারা ট্রেডিং জার্নি কিন্তু শুরু করতে পারেন। এই অ্যাপে আরও একটি অপশান আছে যার নাম স্টপ লস ফিচার্স, যা আপনার ক্ষতি আটকাতে পারে। দেখুন এখানে আমার লাইভ ট্রেডে যদি আমি দেখি দেখা যাবে এইখানে স্টপ ট্রেড অপশান এবং স্টপ ট্রেড ক্লিক করার পর আমি 1476 টাকার বুকিং 3টে ট্যাপসে কিন্তু বুক করতে পেরেছি। মার্কেটুলস অ্যাপ আমাদের ফ্রিতে রেকমেন্ডেশনও প্রোভাইড করে। সেই রেকমেন্ডেশনগুলো ফলো করে আপনারা কিন্তু শেষ 3 মাসে গুড প্রফিট আমরা রোজগার করেছি তার একটা ধারণা পেতে পারেন। দেখুন প্রথম মাসে ইউজার 57,170 টাকার প্রফিট, সেকেন্ড মাসে 70,468 টাকার প্রফিট এবং 3 নম্বর মাসে এখানে 59,696 টাকার প্রফিট কিন্তু বুক করা হয়েছে। সব থেকে ভালো পার্ট হলো মার্কেটুলস অ্যাপ কোনো ধরনের কমিশন কিন্তু চার্জ করে না এবং সমস্ত প্রফিটই আপনার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। মার্কেটুলস অ্যাপ বর্তমানে ভারতবর্ষে অত্যন্ত দ্রুত গতিতে বিস্তার লাভ করছে এবং এটি অত্যন্ত সিম্পল এবং সিকিওর ব্যবহার করার জন্য। তাহলে আর ওয়েট করছেন কেন? আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, পিন কমেন্টেও এই অ্যাপের আমি লিঙ্ক দিয়েছি, ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। এবার সব থেকে বড় যে প্রশ্নটা উঠে যাচ্ছে যে বাংলাদেশ চাইছেটা কি? বাংলাদেশের এই তারেক রহমানের সরকার মুখে ভারত প্রেম দেখালেও কর্মে কিন্তু সম্পূর্ণ অন্য রকম এক পদক্ষেপ নিচ্ছে, অর্থাৎ পরিষ্কার দ্বিচারিতা কিন্তু বিএনপির এই সরকার কিছু ক্ষেত্রে করছে। কেন আমি বলছি কথা? কারণ কিছুদিন আগে মানে 2 দিন আগে একটি খবর আমাদের সামনে আসে, সেখানে বাংলাদেশের এই বিএনপি সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে তিস্তা রিস্টোরেশন যে প্রজেক্ট, যেটি কিনা শিলিগুড়ি করিডোরের কাছে একটি প্রজেক্ট, সেই প্রজেক্ট তারা চীনের হাতে তুলে দিচ্ছে। এবার দিতেই পারে, একটি স্বাধীন রাষ্ট্র যে কোনো দেশের সঙ্গে চুক্তি করতেই পারে, কিন্তু শুনলে অবাক হবেন এই যে তিস্তা রিস্টোরেশন প্রজেক্ট যেটা নিয়ে আজকে এই তর্ক বিতর্ক শুরু হয়েছে, সেই প্রজেক্টটি কিন্তু শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তখন কিন্তু তিনি ভারতের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর এরপর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসেন, ফলে এই প্রক্রিয়াটায় জটিলতা তৈরি হয়। ফলে বাংলাদেশে তারেক রহমানের সরকার এসে সেই প্রজেক্টটি চীনের হাতে তুলে দিচ্ছেন, এটা শুধুমাত্র আপনাদের বাংলাদেশের উন্নতি হচ্ছে এই অ্যাসপেক্টে ভাবলে হবে না। মনে রাখবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, যে পয়েন্টে চীন চলে এলে ভারত থেকে 22 কিলোমিটার দূরে চীন খুব সহজেই তাদের ঘাঁটি তৈরি করবে এবং চীন ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের উপর সদা তৎপরতার সঙ্গে সার্ভেলেন্স করতে পারবে। ফলে ভারত কোনো অবস্থাতেই এই পার্টিকুলার জায়গাতে চীন আসুক তা কিন্তু চায়নি। পাশাপাশি একাধিক তথ্য আরো সামনে আসে, সেখানে কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আসে, সেখানে বলা হয় বাংলাদেশ কোনো অবস্থাতেই চীন এবং ভারতের মধ্যে ফুটবল হবে না, তারা রেফারি হবে। মানে ছোট্ট একটা রাষ্ট্র যার জিডিপি ভারতের তুলনায় একটা কেরো আঙুলের মতো ছোট্ট সাইজের একটা জিডিপি, সামরিক দক্ষতা ক্ষমতা কোনো অবস্থাতেই বাংলাদেশ ভারতের সমগোত্রীয় নয়, সেখানে তারা রেফারি হওয়ার মানে রেফারি হতে চাইছে এবং বাঁশি বাজিয়ে চীন এবং ভারতকে কন্ট্রোল করতে চাইছে। এই যে মানে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাতেই বাংলাদেশ হয়তো অনেককে এগিয়ে রাখতে পারে, মানে অনেকের থেকে এগিয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি বাস্তবের মাটিতে তারা যে কোন জায়গায় আছে তা হয়তো তারা নিজেরাও জানে না। পাশাপাশি কালকে বাংলাদেশের একাধিক মুসলিম ধর্মগুরুরা সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। তারা পরিষ্কার বলছেন যদি 40 কোটি মুসলমান জোট বাঁধে তাহলে হিন্দুরা নাকি সার্ভাইভই করবে না। আমি অত্যন্ত সহমর্মিতা এবং নমনীয়তার সঙ্গে এই শব্দ প্রয়োগগুলো করছি। আপনারা যদি অরিজিনাল ভিডিওটি বা খবরটি দেখেন তাহলে দেখবেন এদের উগ্রতা কিন্তু আরো অনেক মাত্রায় বেশি ছিল এবং পরিষ্কারভাবে তারা বলছেন যে 3 ঘন্টার মধ্যে নাকি তারা ভারতের 26টা প্রদেশকে ক্যাপচার করে নিতে পারেন। অর্থাৎ 40 কোটি মুসলমান যদি ভারত এবং বাংলাদেশে জোট বাঁধে তাহলে হিন্দুরা শেষ হয়ে যাবে এবং ভারত তাদের দখলে চলে আসবে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের চলে যাওয়ার পরেও
বাংলাদেশে তারেক রহমানের সরকার এই ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দিচ্ছেন এবং যেভাবে জামাতি ছাত্র নেতারা দিনের পর দিন চিকেন স্নেককে কেটে দেব, শিলিগুড়ি করিডরকে দখল করে নেব, সেভেন সিস্টার্সকে হামলা করব, পাকিস্তান যেভাবে উগ্রপন্থা এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের মাধ্যমে নর্থ ইস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, একদম সেম রেপ্লিকা তারেক রহমানের সরকারের একাধিক নেতা মন্ত্রীর পক্ষ থেকেও কিন্তু আসছে এবং কোনো অবস্থাতেই তারা ভারতের সঙ্গে সম্পর্ক মুখে ভালো করার কথা বললেও বাস্তবের মাটিতে তার রিফ্লেকশন কিন্তু দেখাচ্ছে না। বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে কালকে যে গুলি ব্যবহার করা হয়েছে তা হলো পাম্প অ্যাকশন গ্যান, অর্থাৎ নন লেথাল এলিমেন্ট একটি ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে চোরাচালানকারীদের ব্যবহার মানে এই বিষয়টি আটকানোর জন্য এই ধরনের বন্দুক কিন্তু ব্যবহার করা হয়। রবার বুলেট এখানে ছিল। বিজেপিও কোনো ধরনের প্রতিবাদ করেনি, ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, বিজেপি এই পুরো বিষয়টি মেনে নিচ্ছে এবং বিজেপি তাদের দেশের ব্যর্থতাকে কিন্তু অ্যাকসেপ্ট করছে যে তারা তাদের পক্ষ থেকে এই অনুপ্রবেশকারী সমস্যা মেটাতে পারছে না। মোহাম্মদ ইউনূসের সময় কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে বিজেপি টাকার বিনিময় অবৈধ বাংলাদেশিদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে এটা কিন্তু আজ পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর পিছনে কিন্তু বিজেপি বা বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ সরাসরি যুক্ত। বাংলাদেশের পলিটিক্যাল অ্যাডভাইজার তারেক রহমানের পলিটিক্যাল অ্যাডভাইজার রিজভী কালকে একটি কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে বিএসএফ এই ধরনের গুলি চালানোর ঘটনা প্রথমবারের জন্য করছে না, কিন্তু ভারত যেরকম অ্যাগ্রেশন দেখাচ্ছে বিএসএফ এর মাধ্যমে তা বাংলাদেশ মেনে নেবে না। বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করতে চায়, ভালো সম্পর্ক রক্ষা করে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সম্পর্কগুলো এগিয়ে নিতে চায়, কিন্তু যেভাবে বিএসএফ আগ্রাসন নীতিতে বিশ্বাস করছে তা বাংলাদেশ মেনে নেবে না। কিন্তু বাংলাদেশ যেটা করছে তা তো আগ্রাসন নীতির থেকেও অনেক বেশি। আপনি সরাসরি ভারতের সীমান্তে চীনের মতো একটি হানাদারি শক্তিকে ডেকে আনবেন এবং আমাদের প্রশ্রয় দিতে হবে, এই রকম আহাম্মক রাষ্ট্র ভারত কিন্তু নয়। আর অনুপ্রবেশকারী সমস্যা আপনাদের সমস্যা। আজকের দিনে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী ভারতের কাছে একটা হেডেক হয়ে যাচ্ছে, কারণ এরা শুধু ভারতের সম্পদকে যে ব্যবহার করছে তা নয়, ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট হয়ে যাচ্ছে। ফলে সেখান থেকে বিএসএফ যে সিদ্ধান্ত নিয়েছে 100% সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এরপরেও যদি আপনারা অনুপ্রবেশকারীদের না থামান তাহলে এর দায় আপনাদের। দয়া করে ভারতের দিকে আঙুলটা তুলবেন না। কালকে বাংলাদেশের ফরেন মিনিস্টার হুমায়ুন কবির তিনি বলেছেন, আমরা বাংলাদেশ নীতিতে বিশ্বাস করি, বাংলাদেশ ফার্স্ট নীতি আমাদের দেশে ইমপ্লিমেন্ট হবে। অত্যন্ত ভালো কথা। আমরা আমেরিকা, ভারত এবং চীন সকলের সঙ্গে ব্যালেন্সড করে চলবো, সেটাও ভালো কথা। আমরা রেফারি হতে চাই, ফুটবল হতে চাই না, সেটা তো ভাই মিলল না আপনাদের ক্ষমতার সঙ্গে। পাশাপাশি কালকে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তারও একটি খবর সামনে আসে, যেখানে তিনি এক সপ্তাহ আগে চীনে যান এবং চীনকে তিনি ভূয়সী প্রশংসায় মুড়িয়ে দেন এবং তিস্তা রিস্টোরেশন প্রজেক্ট, যেটা কিনা শিলিগুড়ি করিডর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রজেক্ট, সেখানে চীনকে তিনি আহ্বান করেন। অর্থাৎ বাংলাদেশ মুখে এক কাজে এক, এই দ্বিচারিতা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এবং ভারত জেনে বুঝেই এই ধরনের আগ্রাসন নীতি বিএসএফ এর মাধ্যমে সীমান্তে নিচ্ছে, যা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু ফের একই ভুল করছে। পতন কার্যত কি সময়ের অপেক্ষা, প্রশ্ন কিন্তু উঠে যায়। শেষ করার আগে মনে রাখবেন, মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিউর। 2 মিলিয়ন মানুষ এই অ্যাপটি এখন ব্যবহার করেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপটি আপনারা পেতে পারেন। তাহলে দেরি করবেন না, মার্কেটউলফ অ্যাপ ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।